প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি বিধান বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট টিচার। আজকের সাবজেক্ট ইংরেজি দ্বিতীয় পত্র, গ্রামার। টপিকটা হচ্ছে পেসেজ ন্যারেশন। আমরা এর আগে যে ক্লাসগুলো নিয়েছিলাম সেন্টেন্স ন্যারেশনের উপরে, 5 প্রকার যে সেন্টেন্স ছিল, এই সেন্টেন্সের সবগুলো সেন্টেন্স আমরা ক্রমান্বয়ে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি সমাপ্ত করেছি। এই কারণে যে পেসেজ ন্যারেশন করতে হলে আমাদের সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে সম্পূর্ণ অবগত হতে হবে। ধারাবাহিকতার আজকের পর্যায়ে পেসেজ ন্যারেশন। আমরা সেন্টেন্স ন্যারেশনে যে সমস্ত টপিকগুলো করেছিলাম, এই টপিকই এখানে আমরা অ্যাপ্লাই করব একটু ভিন্ন আকারে, যেহেতু এটা পেসেজ ন্যারেশন। এর আগে আমি দুই একটা টপিক সম্পর্কে একটু বলে নেই। পেসেজ ন্যারেশন যখন আমরা করতে যাব তখন দেখা যায় কতগুলো কমন ওয়ার্ড সচরাচর ব্যবহৃত হয়। তার মধ্যে ইয়েস, নো, এই যে দুইটা কমন ওয়ার্ড, এই ওয়ার্ডগুলি যদিও একটা ওয়ার্ড, কিন্তু আমাদেরকে এটাকে একটা পূর্ণাঙ্গ বাক্য হিসেবে ধরতে পারে যখন আমরা প্যাসেজ ন্যারেশন করি। আর ইয়েস আর নোটা আমরা ব্যবহার করি কখন? যদি কোনো স্পিকার তোমাকে কোনো প্রশ্ন করে, তুমি যদি শুনে থাকো, তুমি লিসেনার, তখন তুমি কি করো? উত্তর দাও। উত্তর দিতে গেলে আমাদের এই যে ইয়েস কথাটা ব্যবহার করতে হয় অথবা নো কথাটা ব্যবহার করতে হয়। এই কারণে অ্যাভেলেবেল পেসেজ ন্যারেশনের মধ্যে এই দুইটা ওয়ার্ডের সর্বাধিক ব্যবহার আছে। আর যদি এরকম হয়, ইয়েস হোক, নো হোক, তখন তোমাকে কিভাবে আনসারটা লিখবা? আনসারটা লিখতে হইলে, যেহেতু উত্তর দেওয়া, এই জন্য রিপ্লাইড অর্থ হচ্ছে উত্তর দেওয়া, এই কথাটা আনতে হয়। আর যদি ইয়েস বলে তখন লিখতে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর যদি নো বলে তখন তোমাকে লিখতে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তারপর যদি আরো কোনো বাক্য থাকে তখন ওই যে আমরা সেন্টেন্স ন্যারেশন যেভাবে করে আসছিলাম, ওই সেন্টেন্স ন্যারেশনের নিয়ম অনুযায়ী ওই বাক্যটা পরিপূর্ণ করতে হবে। এইভাবেই আমরা পেসেজ ন্যারেশনগুলা সচরাচর দেখি। তারপর আরেকটা জিনিস যেটা থাকে, এটা আমরা সেন্টেন্সের মধ্যে যখন পাবো তখন আমরা দেখব। এখন আমরা আসি পেসেজ ন্যারেশনের শুরুতে আমাদের কি করা উচিত। শুরুতেই আমাকে পুরা প্যাসেজটা থ্রোলি, মানে সম্পূর্ণরূপে একবার রিডিং করতে হবে। এই কারণে পড়তে হবে যে পেসেজ ন্যারেশন তো আলাদা আলাদা কোনো বাক্য থাকবে না, এইখানে তোমার বিভিন্ন ধরনের বাক্য একসাথে থাকতে পারে। একজন স্পিকার একসাথে কয়েকটা বাক্য বলতে পারে, কিন্তু আমরা যখন সেন্টেন্স ন্যারেশন করছি তখন কি দেখছি? একজন একটা বাক্যই বলছে, এর বেশি বাক্য বলেন। কিন্তু এইখানে একজন 2টা বাক্য বলতে পারে, 3টা বাক্য বলতে পারে, কখনো কখনো 4টা বাক্যও বলতে পারে। সুতরাং বুঝাই যাচ্ছে সেন্টেন্স ন্যারেশন থেকে একটু ভিন্ন প্রকৃতির এটা। এখন কে কয়টা বাক্য বলছে এইটা কি করতে হবে? চিহ্নিত করতে হবে। এবং পুরো প্যাসেজটা পড়ার পরে এখানে স্পিকারকে, লিসেনারকে খুঁজে বের করতে হবে। আর স্পিকারের কথা বলা শেষ হয়ে গেলে লিসেনার শুরু করবে। লিসেনার তখন আর লিসেনার থাকবে না, লিসেনার হয়ে যাবে স্পিকার, আর স্পিকার হয়ে যাবে লিসেনার। ব্যাপারটা এরকম, যখন লিসেনার উত্তর দিবে তখন লিসেনার নিজেই তো বক্তা, সুতরাং লিসেনার হয়ে যাবে স্পিকার
আর স্পিকার হয়ে যাবে লিসেনার। সুতরাং তোমাকে দেখতে হবে যে কে কয়টা বাক্য বলল। এই জিনিসটা বোঝার জন্য কি করতে হবে, আমি একটা এক্সাম্পল এখানে লিখলাম, লিখা আছে, আমি একটু পড়ে বুঝাচ্ছি। দ্য টিচার সেড টু রিতা, তার মানে টিচার রিতাকে বলল। এখানে স্পষ্ট স্পিকার টিচার আর লিসেনার হচ্ছে রিতা। এখন কি বলবো দেখো, কমা, ইনভার্টেড কমা, শুরু। Why are you talking in the class? তুমি কেন ক্লাসে কথা বলছো? দেখো এখানে ইনভার্টেড কমা শুরু হয়েছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু শেষ হয়নি। ইনভার্টেড কমা ওই প্রশ্নবোধক চিহ্নর পরে শেষ না। তার মানে তোমার ধরে নিতে হবে এই টিচার একটাই বাক্য বলে নাই, সে সাথে আরো বাক্য বলতেছে, এবং সেই সাথের বাক্যটা কি? ইউ শুড বিহেভ ইউরসেলফ, মানে তুমি তোমার নিজের মতো ব্যবহার করো, সুব্যবহার করো। তাহলে এই আরেকটা বাক্য, এইখানে এসে দেখো ইনভার্টেড কমা শেষ হইল। তার মানে আমি কি বুঝলাম? আমরা বুঝলাম যে টিচার এখানে দুইটা বাক্য বলছে। কিন্তু দেখো আমরা আগে যখন সেন্টেন্স নারেশন গুলো করছি তখন একটা বাক্যের মধ্যে সীমাবদ্ধতা ছিল, আর এটার মধ্যে পার্থক্যটা কি? একজন স্পিকার একাধিক বাক্য বলতে পারে। তারপরে দেখো রিতা সেইড, এখন রিতা বলতেছে, তার মানে এখন কি হয়ে গেল? রিতা হয়ে গেল স্পিকার আর টিচার হয়ে গেল লিসেনার। এখন রিতা কি বলতেছে? স্যার আই এম সরি, স্যার আমি দুঃখিত। রিতা কিন্তু আবার একটা কথা বলেই শেষ। সুতরাং তুমি তোমার রিতা যে বাক্য অনুযায়ী কথা বলছে ওই বাক্যের নিয়ম অনুযায়ী আমরা করে দিব, তাইলে এটা হয়ে যাবে। সমস্যা হবে যখন একাধিক বাক্য হবে, যেমন আগেরটা আমরা একটু পরে দেখব। আবার দেখো টিচার বলতেছে, টিচার সেইড বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার, মনোযোগী হও এবং আমার লেকচার শ্রবণ করো। একটা বাক্য। আবার বলতেছে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন, ইনভার্টেড কমা শেষ। টিচার আবার দুইটা বাক্য বলছে। এখন আমরা ন্যারেশনটা করার চেষ্টা করি। আবার একটু বলে নেই, যদি তোমার একাধিক বাক্য হয়, প্রথম যে বাক্যটা থাকবে, প্রথম বাক্যটা সাধারণ সেন্টেন্স ন্যারেশন আমরা আগে যেভাবে করে আসছি ঠিক ওইভাবে করে দিই। যেমন এখানে দেখো ওয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সুতরাং আমরা ইন্টারোগেটিভের নিয়ম করবো, এটা আমরা এক্সপার্ট, আমরা এর আগের ক্লাসে করছি। সেইটুর পরিবর্তে আক্স লিখবো, তাহলে এটা আনসারটা কি হবে? দ্য টিচার আক্সড রিতা। এইবার আমরা দেখি কমা, ইনভার্টেড কমা তুলে কি লিখবো। নিয়ম অনুযায়ী আমরা জানি যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে ইফ, আর যদি ডাব্লিউএইচ কোশ্চেন হয় তাহলে সেই ডাব্লিউএইচ কোশ্চেনই, এটা ডাব্লিউএইচ কোশ্চেন ওয়াই, তাহলে এইটাই আমরা লিখব। তারপর সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি? ইউ। সেন্টেন্স ন্যারেশনের নিয়ম যেভাবে আমরা করে আসছি, এটা সেকেন্ড পারসন, তাইলে আমাদের লিসেনারের দিকে তাকাইতে হবে। লিসেনার কি? রিতা। কিন্তু আমরা রিতা লিখতে পারবো না, রিতা যেহেতু তোমার স্ত্রীলিঙ্গ, এই জন্য শি। তারপরে ভার্ব, এখানে ভার্ব আছে আর, এটা প্রেজেন্ট, পাস্ট করে দেব ওয়াজ। তারপর যা, টকিং ইন দ্য ক্লাস, হয়ে গেল। দ্য টিচার আস্কড রিতা ওয়াই শি ওয়াজ টকিং ইন দ্য ক্লাস। এখন টিচারে কিন্তু কথা শেষ না, আরেকটা বাক্য সে বলতেছে। এখন তুমি দেখবে এটা কি বাক্য? ইউ শুড বিহেভ ইউরসেলফ, তার মানে এটা অ্যাসার্টিভ বাক্য। তাহলে আমরা কি করব? দ্বিতীয় যেহেতু বাক্যটা, এই জন্য এখানে একটা অতিরিক্ত ওয়ার্ড আনতে হবে। সেটা কি? সে আরো যোগ করলো, আর যোগ করা ইংরেজি কি? এইডেড। তাহলে আমাদের দিতে হবে টিচার, আমি আবার না লিখে হি লিখি, হি এইডেড। যদি অ্যাসার্টিভ বাক্য হয় তাহলে এইডেডের পরেই আমি দ্যাট লিখে দিতে পারি। দ্যাট, এটা অ্যাসার্টিভ বাক্য।
তারপর সাবজেক্ট ইউ, এটা হয়ে যাবে শি, শুড শুডই থাকবে, বিহেভ, ইউর সেলফ হয়ে যাবে হার সেলফ। এখন যদি টিচার আরেকটা বাক্য বলতো তাহলে কি হইতো, তখন আর এইডেড লিখবো এইভাবে, কিভাবে অলসো এইডেড অথবা ফার্দার এইডেড। এটা তুমি যখন প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে সব ঠিক হয়ে যাবে। 4 নম্বর বাক্য যদি বলে তাহলে তুমি লিখবা ফাইনালি এইডেড। তারপরে যদি অ্যাসার্টিভ না হয় তাহলে অ্যান্ড, যদি ইন্টারোগেটিভ হয় তাহলে আস্কড, ইম্পারেটিভ হইলে অর্ডার্ড, অবজেক্টিভ হইলে উইশড, ইত্যাদি ইত্যাদি করে আমরা সেন্টেন্সটা পূর্ণ করি। যাই হোক, এখানে টিচারের কথা শেষ। এখন আমরা আসি রিতার কথা। রিতা কি বলতেছে? স্যার আই এম সরি, স্যার আমি দুঃখিত। তাহলে এই স্যারের জন্য একটা নতুন ওয়ার্ড আমাদের বাইরে থেকে ধার করে আনতে হবে। তারপর স্যারটাকে আমরা উইথড্র করে দিব। আর সেই ওয়ার্ডটা কি? রেসপেক্টফুলি। তাহলে আমরা লিখব রিতা রেসপেক্টফুলি টোল্ড দ্যাট। যেহেতু আমি টোল্ড কেন লিখবো? আই এম সরি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য টোল্ড। ইনভার্টেড কমা তুলে দ্যাট, আই হয়ে যাবে শি, এম হয়ে যাবে ওয়াজ, সরি। হয়ে গেল রিতার কথা। এবার আবার টিচার, কিন্তু দেখো এখানে টিচার কিন্তু দুইটা বাক্য বলছে। একটা হচ্ছে বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার, একটা মে আল্লাহ ব্লেস ইউ। তাহলে প্রথম বাক্যটা সাধারণ সেন্টেন্স ন্যারেশন নিয়ম অনুযায়ী করি, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কি হবে? টিচার অর্ডার। ইনভার্টেড কমা তুলে হবে টু, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স ইনভার্টেড কমা তুলে টু। তারপর ভার্ব বি, বি হবে অ্যাটেন্টিভ, and listen to my হয়ে যাবে his lecture। দ্বিতীয় বাক্য বলতেছে, আমরা তো জানি দ্বিতীয় বাক্য যখন বলবে তখন কি হবে? এইডেড। তাহলে হি এইডেড, কিন্তু এটা কি বাক্য? অপটেটিভ, এই জন্য অ্যান্ড আনতে হবে। হি এইডেড অ্যান্ড, এটা কি? অপটেটিভ। তাহলে আমার লিখতে হবে সেইটুয়ের পরিবর্তে কি? উইশড। ইনভার্টেড কমা তুলে দ্যাট। তারপর সাবজেক্ট আল্লাহ, আল্লাহ কোনো চেঞ্জ নাই, আল্লাহ আল্লাহই থাকবে। তারপর সূত্রের মাইন্ড, তারপর ব্লেস। ইউটা চেঞ্জ হবে, ইউ মানে কি? ওই রিতা, তাহলে হার। He aided and wished that Allah might bless her. হয়ে গেল প্যাসেজ ন্যারেশন। এই প্যাসেজ ন্যারেশন করতে হলে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তোমরা যেহেতু 8, 9, 10 সবারই এটা দরকার, প্রত্যেকের টেস্ট পেপার আছে। আগের দিনের বিশেষ করে 15, 16, 17, 18 সালের যে প্রশ্নগুলো আছে সব বোর্ড অনুযায়ী প্রচুর এক্সারসাইজ পাবা। এই এক্সারসাইজগুলো তোমাদেরকে বাসায় করতে হবে। এখন আমি একটা ছোট্ট একটা প্যাসেজ তোমাদের ডাব্লিউ হিসেবে দিয়ে দিচ্ছি, যাতে সহজে করতে পারো, বুঝে বুঝে। তারপর তুমি ওগুলো টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবা। ছোট্ট একটা এক্সারসাইজ। The old man said to
the woman. বৃদ্ধ মহিলাটাকে বলল, ক্যান ইউ গিভ মি সাম ফুড? প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু ইনভার্টেড কমা শেষ হয় না। I have been starving for 3 days. ইনভার্টেড কমা শেষ। এখন ওমেন বলতেছে, ওমেন সে, why do you beg? Why do you beg? Can't you what? ইনভার্টেড কমা শেষ। এখন আবার দ্য ওল্ড ম্যান বলতেছে, নো, no, I am unable to work. এইটুক বলল কে? দ্য ওল্ড ম্যান। Said. তার মানে the old man said to the woman, can you give me some food? I have been starving for 3 days. এখানে old man কয়টা বাক্য বললো? দুইটা বাক্য বললো। প্রথমটা ইন্টারোগেটিভ, পরেরটা অ্যাসার্টিভ। এর উত্তরে ওমেন বলল, why do you beg? তুমি কেন ভিক্ষা করো? Can't you work? তুমি কি কাজ করতে পারো না? এই ওল্ড ম্যানও দুইটা বাক্য বললো। একটা হচ্ছে ইন্টারোগেটিভ এবং পরেরটাও ইন্টারোগেটিভ, পরপর দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার ওল্ড ম্যান বলতেছে যে নো, তোমরা তো জানো নো থাকলে কি লিখতে হবে? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তারপরে কি আছে? আই এম আনএবল টু ওয়ার্ক, না আমি কাজ করতে অক্ষম। ওল্ড ম্যান সে, ওল্ড ম্যান বলল। তাহলে এখন এইটা বাসায় করবা, যখন ক্লাস শুরু হবে তখন এই SW গুলো আমাকে দেখাবো, আমি চেক করব। আর টেস্ট পেপার থেকে সব বোর্ডের প্রশ্নগুলি কি করবা? এক্সারসাইজগুলো নিজে নিজে প্র্যাকটিস করবা। তাহলে এই পর্যন্তই আজকে শেষ, আগামী দিন আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো